প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বাইরের কঠিন স্তর কোনটি? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ভূত্বক। পৃথিবীর সবচেয়ে বাইরের কঠিন স্তর ভূত্বক। এটা সম্বন্ধে তোমরা দেখে নাও। পৃথিবীর সবচেয়ে বাইরের কঠিন স্তরটি হলো ভূত্বক বা ক্রাস্ট। এটি পৃথিবীর সবচেয়ে বাইরের স্তর এবং এটি কঠিন শিলা দ্বারা গঠিত। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন: ভারত কত সালে পোখরানে প্রথম পারমাণবিক পরীক্ষা চালিয়েছিলেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 1974 সালে। ভারত 1974 সালে পোখরানে প্রথম পারমাণবিক পরীক্ষা চালিয়েছিলেন। এবং এটা সম্বন্ধে তোমরা দেখে নাও। এই পরীক্ষাটির কোড নাম দেওয়া হয়েছিল স্মাইলিং বুদ্ধ। পোখরানে যে পরীক্ষাটি করা হয়েছিল প্রথম 1974 সালে, তার কোড নাম দেওয়া হয়েছিল স্মাইলিং বুদ্ধ। এবং তখন আমাদের ভারতের প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। এবং ভারত বিশ্বের ষষ্ঠ দেশ হিসাবে সফল পারমাণবিক পরীক্ষা চালান। 1974 সালে পরীক্ষার পর ভারত 5টি পরীক্ষা পরিচালনা করে, 3টি 11ই মে ও 2টি 13ই মে 1998 সালে। 11ই মে ভারতের জাতীয় প্রযুক্তি দিবস হিসাবে পালিত হয়। তাই 11 মে ভারতের জাতীয় প্রযুক্তি দিবস হিসাবে পালিত হয়। রাজস্থানের পোখরানে পরীক্ষাটি পরিচালিত হয়েছিল। তো পরীক্ষাটি পরিচালিত হয়েছিল রাজস্থানের পোখরানে। ভারতে পারমাণবিক কর্মসূচি 1940-এর দশকের শেষ দিকে হোমি জে ভাবার তত্ত্বাবধানে শুরু হয়েছিল। ভারত পরমাণু অস্ত্রের প্রথম ব্যবহার না করার নীতি গ্রহণ করেছিল। পরবর্তী প্রশ্ন: ড্যাশ দ্বারা সতীদাহ প্রথাকে বেআইনি ও শাস্তিযোগ্য ঘোষণা করা হয়েছিল? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং দ্বারা সতীদাহ প্রথাকে বেআইনি ও শাস্তিযোগ্য ঘোষণা করা হয়েছিল। এটা সম্বন্ধে তোমরা দেখে নাও। লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন ব্রিটিশ ভারতের তৎকালীন গভর্নর। তৎকালীন গভর্নর ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং, যখন সতী প্রথা বেআইনি ও শাস্তিযোগ্য হয়ে উঠেছিল। দক্ষিণ এশিয়ার কিছু অঞ্চল সতীদাহ প্রথার প্রচলন ছিল, যেখানে একজন বিধবা ও তার মৃত স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়ার সাথে জীবন্ত পুড়িয়ে মারা হতো, হয় জোরপূর্বক বা স্বেচ্ছায়। 1829 সালে 4 ডিসেম্বর গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং বেঙ্গল সতীদাহ প্রবিধান পাশ করেছিলেন, যা এই ভয়ঙ্কর প্রথাটি ভারতের সমস্ত বিচার ব্যবস্থার অবৈধ ও বিচারের সাপেক্ষ। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন: ড্যাশ ক্রান্তি রেখা ভারতের মধ্যভাগ দিয়ে গেছে? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, কর্কট ক্রান্তি রেখা ভারতের মধ্যভাগ দিয়ে গেছে। এটা সম্বন্ধে তোমরা দেখে নাও। কর্কট ক্রান্তি রেখা ভারতের মধ্যভাগ দিয়ে গেছে। এটি নিরক্ষরেখা থেকে প্রায় 23.5 ডিগ্রি উত্তর দিকে অবস্থিত এবং কাল্পনিক রেখা যা ভারতের 8টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভারতের কটি রাজ্যের মধ্যে দিয়ে গেছে? 8টি রাজ্যের মধ্যে দিয়ে অতিক্রম করেছে। এই রেখাটি ভারতের জলবায়ু প্রবাহিত করে এবং এর মাধ্যমে দেশটি 2টি অঞ্চলে ভাগ করা হয়েছে, উত্তর ও দক্ষিণ। পরবর্তী প্রশ্ন এবং 5 নম্বর প্রশ্ন: ব্রিটিশ আমলে ভারতে প্রথম জনশুমারি হয়েছিল? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, লর্ড মেয়র আমলে। ব্রিটিশ আমলে ভারতে প্রথম জনশুমারি হয়েছিল লর্ড মেয়র আমলে। এবং এটা সম্বন্ধে তোমরা দেখে নাও। ব্রিটিশ ভারতে প্রথম জনশুমারি বা সেন্সাস হয়েছিল কত সালে? 1872 সালে। এটি লর্ড মেয়র ভাইসরত্বকালে হয়েছিল। তবে 1881 সালে প্রথম সমকালীন বা যুগপৎ আদমশুমারি হয়েছিল। সেখানে একই সময়ে সমগ্র ব্রিটিশ
ভারতে গণনা করা হয়েছিল। এর আগে বিভিন্ন অংশে অসমকালীনভাবে জনশুমারি করা হয়। পরবর্তী প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, দোল গতিতে গতিশক্তি। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, প্রতি পর্যায়ে দুবার শূন্য হয়। দোল গতিতে গতিশক্তি প্রতি পর্যায়ে দুবার শূন্য হয়। এটা সম্বন্ধে তোমরা দেখে নাও। দোল গতিতে একটি বস্তুর গতিশক্তির মান তার অবস্থান ও বেগের উপর নির্ভর করে। তাহলে দোল গতিতে কোনো বস্তুর মান তার অবস্থান ও বেগের উপর নির্ভর করে। দোল গতির সময় বস্তুটি গতিশক্তি ও স্থিতিশক্তি একে অপরের মধ্যে রূপান্তরিত হয়। দোল গতির সময় বস্তুটির গতিশক্তি এবং স্থিতিশক্তি একে অপরের সঙ্গে রূপান্তরিত হয়। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, নির্দিষ্ট উচ্চতা থেকে একটি বল ছেড়ে দেওয়া হলো, মাটির সঙ্গে তার সংঘর্ষ সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে বলটি লাফিয়ে, এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, পূর্বের উচ্চতায় উঠবে। নির্দিষ্ট উচ্চতা থেকে একটি বল ছেড়ে দেওয়া হলো, মাটির সঙ্গে তার সংঘর্ষ সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে বলটি লাফিয়ে পূর্বের উচ্চতায় উঠবে। এটা সম্বন্ধে তোমরা দেখে নাও। 1 নম্বর পয়েন্ট হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে দুটি বস্তুর মধ্যে সংঘর্ষের সময় কোনো শক্তি বা গতিশক্তি বাড়ে না। এটা কিন্তু দেখে নেবে ভালো মতন। কোনো গতিশক্তি বা স্থিতিশক্তি বাড়ে না, বরং তা শুধুমাত্র একটি বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হয়। 2 নম্বর হচ্ছে বলের গতি। যখন একটি বল নির্দিষ্ট উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয় তখন এটি পতনের সময় তার বিভব শক্তিকে গতিশক্তিতে রূপান্তরিত করে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, বিভব শক্তিকে গতিশক্তিতে রূপান্তরিত করে। 3 নম্বর হচ্ছে সংঘর্ষের পর। যদি সংঘর্ষটি সম্পূর্ণ স্থিতিস্থাপক হয় তবে বলটি তার গতিশক্তির সমস্ত অংশটি ব্যবহার করে মাটি থেকে একই উচ্চতায় উঠবে। এবং 4 নম্বর হচ্ছে উচ্চতা। যেহেতু বলটি তার সমস্ত শক্তি ব্যবহার করে তাই এটি একই উচ্চতায় উঠবে যা থেকে এটি ছেড়ে দেওয়া হয়েছিল। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 4 নম্বরটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, মানুষের বংশগতি গঠনে পুরুষের বৈশিষ্ট্য হিসাবে থাকে। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, XY ক্রোমোজোম। মানুষের বংশগতি গঠনে পুরুষের বৈশিষ্ট্য হিসাবে থাকে XY ক্রোমোজোম। মানুষের বংশগতিগত গঠনে পুরুষের বৈশিষ্ট্য হিসাবে X এবং Y ক্রোমোজোম থাকে। এই দুই ক্রোমোজোমের মধ্যে X ক্রোমোজোম নারী ও পুরুষ উভয়ের দেহেই থাকে, তবে Y ক্রোমোজোম শুধুমাত্র পুরুষের ক্ষেত্রেই থাকে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, Y ক্রোমোজোমটা কিন্তু শুধু পুরুষের মধ্যেই থাকে। এই কারণে পুরুষের ডিএনএ গঠনে Y ক্রোমোজোম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিএনএ গঠনে Y ক্রোমোজোমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তী প্রশ্ন, কোষ বিভাজনের কোন দশায় ডিএনএর দ্বিতন্ত্রীকরণ ঘটে? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, এস দশা। কোষ বিভাজনের এস দশায় ডিএনএর দ্বিতন্ত্রীকরণ ঘটে। এটা সম্বন্ধে তোমরা দেখে নাও। কোষ বিভাজনের সময় ডিএনএ দ্বিতন্ত্রীকরণ বা ডিএনএ প্রতিলিপি ইন্টারফেজ এস পর্যায়ে ঘটে। এটি কোষ চক্রের একটি গুরুত্বপূর্ণ পর্যায় যেখানে প্রতিটি ডিএনএ অণু একটি নতুন অনুলিপি তৈরি করে। এটা কিন্তু দেখে নেবে ভালো মতন, যেখানে প্রতিটি ডিএনএর অণু একটি নতুন অনুলিপি তৈরি করে। নেক্সট কোশ্চেন, যার দ্বারা জিনগত সংকেত বাহিত হয়। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড দ্বারা জিনগত সংকেত বাহিত হয় এবং এটা সম্বন্ধেও তোমরা দেখে নেবে। জিনগত সংকেত ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড দ্বারা বাহিত হয়। ডিএনএ হলো জীবনের, তাহলে ডিএনএ কী দ্বারা বাহিত হয়? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড দ্বারা বাহিত হয়। ডিএনএ হলো জীবনের গঠন ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণের জিনগত নির্দেশ ধারণকারী একটি নিউক্লিক অ্যাসিড। ডিএনএ নিউক্লিওটাইড অণুর সমন্বয়ে গড়া একটি লম্বা পলিমার। বিশেষভাবে ডিএনএর মধ্যে জিন নামক অংশগুলি জিনগত তথ্য বহন করে। জিন হলো ডিএনএর একটি নির্দিষ্ট ক্রম বা একটি নির্দিষ্ট প্রোটিন বা আরএনএ অণুর কোড ধারণ করে। এই জিনগত তথ্য ডিএনএ থেকে আরএনএ
তে প্রতিলিপি করা যায়, যা পরে রাইবোসোমে গিয়ে প্রোটিন সংশ্লেষে ব্যবহৃত হয়। ডিএনএ এর এই জিনগত কোডগুলি অ্যামিনো অ্যাসিডের ক্রম তৈরি করে, যা প্রোটিন গঠনের জন্য প্রয়োজনীয়। এই প্রোটিনগুলি জীবের বিভিন্ন কাজ, যেমন কোষের গঠন, এনজাইম হিসাবে কাজ করে। এটাও কিন্তু দেখে নেবে, কোষের গঠন ও এনজাইম হিসাবে কাজ করা ইত্যাদি করে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এ কটাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডিসক্রিপশান বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কোন টপিকের ওপর তোমাদের ভিডিওর প্রয়োজন আছে, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং তোমরা আমাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাবো এবং আরও ভালো ভালো টপিকের ওপর ভিডিও নিয়ে আসবো। তাই তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।